প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামে দুটি আসনে শুরু হয় বিরোধিতা, অসন্তোষ। তবে তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছে কেন্দ্র। তৃণমূলের সাথে সম্পর্কহীন এসব প্রার্থীর কারণে ভোটের মাঠে অন্য দলগুলো সুবিধা পাবে বলে দাবি মনোনয়ন বঞ্চিতদের। ইতিমধ্যে বঞ্চিতদের কেউ কেউ ভিন্ন দলের সাথে যোগাযোগ করছে বলে চলছে জল্পনা কল্পনা। এখন এসব নিয়ে সরগরম চট্টগ্রামের নির্বাচনী মাঠ। প্রথম পর্যায়ে চট্টগ্রামে 10টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এরপরই আলোচনায় সীতাকুণ্ডের কাজী সালাউদ্দিন এবং বাঁশখালীর মিশকাতুল ইসলাম চৌধুরী, যেখানে দলের মনোনয়ন পাননি লায়ন আসলাম চৌধুরী এবং লিয়াকত আলী। হাইকমান্ডকে চাপে ফেলতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জোর প্রচারণা চালাচ্ছেন তাদের সমর্থকরা। দলের সিদ্ধান্ত পরিবর্তনের আশাও করছে কেউ কেউ। আর মনোনীতরা বলছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করতে হবে সবাইকে। চূড়ান্ত তালিকা প্রকাশে দল সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। আর যদি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, দলের আমার প্রিয় সহকর্মীদের সাথে, বাঁশখালীর সাধারণের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। অনেকে 15 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। এই দলে যেহেতু বড় দল, অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকবে, কিন্তু আমি মনোনয়ন দিতে পারবো একজনকে। দল তো সবার, দানা শীষ সবার। যেহেতু দল মনোনয়ন দিয়েছে, যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয়, আমি ওনার জন্য কাজ করতাম। বিএনপির এই বিভক্তিতে আশার আলো দেখছে জামাত ও এনসিপি। ভোটের মাঠে ভালো ফলের আশা তাদের। যারা নমিনেশন বিএনপি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখন এনসিপির সাথে যোগাযোগ করছেন। এটাও আমাদের জন্য একটা পজিটিভ। যারা জুলাইয়ের পক্ষের ছিল, ওই রকম কিছু নেতৃত্ব হয়তো আমরা এনসিপিতে হয়তো আমরা প্রার্থী হিসেবেও পেতে পারি। সংগঠন আগেভাগে প্রার্থী দেওয়ার কারণে আমাদের মাঠটা গুছানো আছে এবং আমরা মাঠের রাজনীতিতে আমরা একটা জনগণের পালস বোঝার সুযোগ পেয়েছি, যেটা আমাদের জন্য একটি বাড়তি পাওনা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। প্রার্থী ঘোষণা না হওয়া 6টি আসনের 2টি শরিকদের সঙ্গে ভাগাভাগি করতে পারে বিএনপি। এছাড়া রাউজানে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারকে নিয়েও বিপদে আছে দলটি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় সহকর্মী পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক হারুনুর রশিদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল মোহাম্মদ আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি। কনস্টেবল সাইফুল ইসলামের সঙ্গে আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে 2014 সালে আলাউদ্দিন ও তার স্ত্রী কৌশলে সাইফুল ইসলামকে হত্যার পর মরদেহ গুম করেন। এই ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেন নিহতের মা। এদিকে নারায়ণগঞ্জের 2,500-এ ভাবি ও ভাতিজাকে হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। ওই টাকার হাওলাতের প্রেক্ষিতে এক সময় না দেওয়াতে বেসামাল হইয়া ইংরেজি 2/7/22 তারিখে রাত্র 10:30টার সময় ব্লেন্ডার মেশিন করার জন্য চাওয়ার উছিলায় সে গৃহে প্রবেশ করে সবার অজান্তে, এবং ওই সময় এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে অনুমতিহীন অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 11টা থেকে রামগতি উপজেলার চর আফজাল এলাকা থেকে শুরু হয় এই অভিযান। দুপুর পর্যন্ত আমানত ইটভাটা ও জেসমিন সারোয়ার সহ 4টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা জানান, রামগতি ও কমলনগরে 51টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 49টি ভাটারই নেই অনুমতি। এসব ভাটা উচ্ছেদে আগামী 7 দিন অভিযান চলবে। এছাড়া অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরও যাতে চালু করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এখন পর্যন্ত কতগুলি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আর রামগতি আর কমলনগরে তো 51টি ইটভাটার মধ্যে 49টি অবৈধ। এ ব্যাপারে প্রশাসন কি বলছে? আমরা দেখেছি সকাল থেকে রামগতির যে শুরু করেছি পরিবেশ অধিদপ্তর এবং জেলা এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে সবাই কিন্তু অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সার্ভারে যে বাটা রয়েছে
আব্দুল ওহাব ইটভাটা রয়েছে এবং যে আরো একটি ইটভাটা সহ মোট ৬০টি ইটভাটা কিন্তু এখন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু যে ৪৯টি ইটভাটা অবৈধ রয়েছে ৫১টি ইটভাটার মধ্যে, সেইগুলো কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে অভিযান সেখানে শেষ করবেন এবং সেই অবৈধ ইটভাটাগুলো একদম সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। তবে কিছুক্ষণ আগে সবজি বাজার এলাকায় কিন্তু যে যখন আব্দুল ওহাব ইটভাটা ঘুরিয়ে দিয়ে প্রশাসন অন্য ইটভাটা দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু প্রশাসনের ঘাড়ে অবরুদ্ধ করেছে এখানকার ইটভাটার যে মালিক রয়েছে, তাদের ইন্ধনে হাজার হাজার শ্রমিকরা তারা রাস্তা অবস্থান করছে। সেখানে টায়ার জ্বালিয়ে তারা সড়কে গাছ তুলে টায়ার জ্বালিয়ে তারা অবরুদ্ধ করে রেখেছেন প্রশাসনের যে গাড়িগুলো রয়েছে সেখানে। এর মধ্যে রয়েছে যে জেলা প্রশাসনের গাড়ি রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি রয়েছে, পরিবেশ অধিদপ্তরের গাড়ি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে এবং ফায়ার সার্ভিস রয়েছে। তবে আমরা এই কিছুক্ষণ আগে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা যে রামগতির যিনি আমজাদ হোসেন রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন আজকের দিনে তারা অভিযান সমাপ্ত করেছেন, আগামীকাল আবার অভিযান শুরু করবেন। তবে যে অবরুদ্ধ থাকার যে বিষয়টি, তারা অন্য সড়ক দিয়ে তারা কিন্তু এখন উপজেলা কার্যালয়ের দিকে তারা চলে যাচ্ছেন, কিন্তু রাস্তা এখন পর্যন্ত যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। সেখানে টায়ার জ্বালিয়েছেন, গাছ ফেলে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে শ্রমিকরা বলছেন যে যদি কোনোভাবে যেন এই ইটভাটাগুলো বন্ধ না করা হয়, তাদেরকে বেকার না করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে তারা সে ইটভাটাগুলো তারা সম্পূর্ণ যে গুড়িয়ে দিবেন, এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, আজকের যে অভিযান, এই অভিযান শুধু যে সামনে আরো তীব্রতর মানে কঠোর অবস্থানে যাবে প্রশাসন, যেন আর কখনো এই অবৈধ ইটভাটা গড়ে উঠতে না পারে এবং যেসব ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো যেন পরবর্তীতে আবার কোনোভাবে সংস্কার করে যেন শুরু করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং প্রতিনিয়ত এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে তারা মনিটরিং করবেন, যেন কোনোভাবে এগুলো চালু করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। তবে এখানে যে আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছেন জমিরুদ্দিন এবং লক্ষ্মীপুর জেলার যিনি সহকারী পরিচালক রয়েছেন হারুন রশিদ পাঠান, তারাও বলছেন যে লক্ষ্মীপুরে প্রায় ১৫০ শতাধিক ইটভাটা রয়েছে, এর মধ্যে শতাধিক ইটভাটা অবৈধ, যেগুলো কিন্তু বাংলা যে দাম দিয়ে বা চিনি দিয়ে ব্যবহার করা হচ্ছে, এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের যে ফসল নষ্ট হচ্ছে, এগুলো যেন আগামীতে চলতে না পারে সে ধরনের কঠোর যে ব্যবস্থা সেটি তারা নেবেন এবং পরিবেশ রক্ষায় তারা কাজ করবেন, এমনটি বলছেন। এই বিষয়ে তারা আব্বাস, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে। জয়দেবপুর রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ফুটপাত দখল করে বসানো হয়েছে হাটবাজার। অভিযানে ফলের দোকান, চায়ের দোকান, ঘরবাড়ি সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় অনেক ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান থেকে মালামাল সরিয়ে নেন। অভিযানে মহানগর পুলিশ, রেলওয়ে পুলিশ ও সিটি কর্পোরেশনের সদস্যরা অংশ নেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদকের একটি টিম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের কর্মস্থলে অনুপস্থিত, দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরে অস্বাস্থ্যকর পরিবেশ সহ বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল ২-এর সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের টিম এই অভিযান চালায়। পরে সাংবাদিকদের জানান, সাধারণ রোগীর বেশে হাসপাতালে যান তারা। এ সময় হাসপাতাল ঘুরে দায়িত্বরতদের নানা অনিয়ম, অবহেলার প্রমাণ মিলেছে। বিষয়গুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। খুবই জরাজীর্ণ অবস্থা। এটা এই বিষয়ে আপনারাও লেখেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখব। জি, এটা সত্য। পরিবেশ গ্রহণযোগ্য না, যেটা আছে মোটেই গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে। গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা এনামুল হক মোল্লা সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মধ্যরাতে শুরু হওয়া অভিযানে শেষ হয় ভোরে। পরে সকালে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। আটক এনামুল হক মোল্লা সৌদি আরবের মক্কা মেসফালা বিএনপির সভাপতি। আটক বাকি ৬ জন হল শওকত মীর, জাহিদ মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
ঝিনাইদহ ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করার বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, সংবিধান অনুযায়ী তিনি সরকারের কর্মচারী নয়, রাষ্ট্রের আইন কর্মকর্তা। তার পদে থেকেও নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে পদত্যাগ করে নির্বাচন করা হবে বলেও নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। লোকবল সংকটে 10 মাস ধরে বন্ধ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ সেবা। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লোকবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেও মিলছে না সমাধান। এদিকে নির্মাণ কাজ থমকে থাকায় চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিটও। নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রতিদিন গড়ে ৩,৫০০ রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। তাদের অনেকের অবস্থা গুরুতর হলেও 10 মাস ধরে বন্ধ আইসিইউ সেবা। করোনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের আওতায় 2023 সালে 10টি শয্যা নিয়ে আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে 2024 সালের 31 ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসক সহ 19 জনকেই ফিরিয়ে নেওয়া হয়। সেই থেকে অব্যবহৃত পড়ে আছে মূল্যবান নানা সরঞ্জাম। মুমূর্ষ অবস্থায় রোগীদের নিয়ে ছুটতে হচ্ছে ঢাকায় কিংবা বেসরকারি অন্য কোনো হাসপাতালে। এতে কয়েক গুণ বেশি খরচ করতে হচ্ছে টাকা। আর্থিক অবস্থা মোটামুটি তত একটা ভালো না, তো তাদের জন্য এখানে আইসা যদি আপনার ওই আইসিইউটাতে ভর্তি হতে পারে, তো সেক্ষেত্রে তাদের জন্য খুবই উপকৃত। একটা আইসিইউ বেডের জন্য যে ঢাকা দৌড়াতে হয়, এটা থেকে পরিত্রাণ পাবে। যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম থাকার পরও শুধুমাত্র লোকবল সংকটে সেবা দিতে পারছেন না চিকিৎসক নার্সরা। সরঞ্জাম বলেন, আইসিইউর বেড বলেন, মনিটর বলেন, আমাদের সব কিছু কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল, জিনিসপত্র আমাদের অ্যাভেলেবেল, কিন্তু আমাদের হয়েছে লোকবল নাই। সরকারের সদিচ্ছার মাধ্যমে যদি ডেপুটেশনে এখানে আইসিইউ বিশেষজ্ঞ দেওয়া হয়, তাহলে আমাদের আইসিইউটা চালু করতে পারলে নারায়ণগঞ্জ থেকে যেগুলো অতি জটিল রোগী, বিশেষ করে ডেঙ্গু শকের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট যেগুলো আমরা ঢাকা রেফার করি, সেগুলো থেকে আমরা উত্তরণ করতে পারবো। কর্মী নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার আবেদন করেও এখনও মেলেনি সাড়া। তবে দ্রুত সংকট কেটে যাওয়ার আশা সিভিল সার্জনের। প্রশাসন সহ আমরা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি, অন্তপক্ষে 4 জন যদি আইসিইউ স্পেশালিস্ট বা অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট দেওয়া হয়, আমাদের নিজস্ব নার্সদের নিয়ে, অন্যান্য ডাক্তারদের নিয়ে আমরা প্রতিষ্ঠানটা আবার চালু করব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে 2023 সালে কাজ শুরু হলেও এখনও নির্মাণ শেষ হয়নি হাসপাতালটির কিডনি ডায়ালিসিস ইউনিটের। কেবল অবকাঠামো তৈরির মধ্যেই সীমাবদ্ধ কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরে মুক্তেশ্বরী নদী দখলমুক্তের দাবিতে স্মারকলিপি দিয়েছে নদী বাঁচাও আন্দোলন কমিটি। সকালে যশোর সার্কিট হাউসে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুকসিমুল হাকিম চৌধুরীর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এরপর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুক্তেশ্বরী নদীর দখলকৃত একাধিক স্থান পরিদর্শন করেন। এ সময় নদী বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নদীগুলো দখলমুক্ত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশনের চেয়ারম্যান। অনেকগুলো অভিযোগ আমাদের কাছে জমা আছে, পত্রপত্রিকায়ও দেখেছি। আপনাদের যারা অ্যাক্টিভিস্ট তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমাদের কাছে আবার রিপোর্টও এসেছে জেলা প্রশাসনের কাছ থেকে। তো সব মিলিয়ে আজকে একটু সরেজমিনে আমরা দেখছি, দেখার পরে আমরা আইনমত যা করার তাই করব। ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মুক্তার আহমেদ। এ সময় সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 48 জন, আর গত 1 মাসে হাসপাতালে মারা গেছে 13 জন। ময়মনসিংহে এটা আরেকটা বিশেষ অভিযান হিসাবে একটা কার্যক্রম চালাচ্ছে। তো আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এবং এই মশক নিধন কার্যক্রমে আমরা চাই আপামর জনসাধারণকে সম্পৃক্ত করতে। খাগড়াছড়ি গুইমারায় রামসু বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
সকালে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করা হয়। এদিকে রামগড়ে শান্তি সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি 43 ব্যাটালিয়ন। সকালে রামগড় ব্যাটালিয়ন সদরে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্টার ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ দেওয়া হয়। নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাকুরা বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম ও তার সহকারী সাব্বিরকে আটক করা হয়েছে। পুলিশ জানায় কাকুরা বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান চলাচল করছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়। পরে তল্লাশি চালিয়ে ভ্যানে থাকা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ জব্দ করা হয়। বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল খালের ওপর নির্মিত সেতুটিতে ফাটল ধরেছে। বিকল্প না থাকায় এরপরও ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। সেতুটি সচল রাখতে আপাতত 1,500 বালুর বস্তা ফেলেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। তবে দ্রুত বিকল্প পথ তৈরি না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশে সড়ক যোগাযোগের একমাত্র পথ উজিরপুর বামরাইল সড়ক। প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। তবে সম্প্রতি 75 বছরের পুরনো এই সেতুর গার্ডারে ফাটল দেখা দেয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল। সড়ক ও জনপথ বিভাগ বলছে পদ্মা সেতু চালুর পরে সেতু দিয়ে 3 গুণ বেশি ভারী যানবাহন চলাচল করছে। ঝুঁকি ঠেকাতে সেতুর তলদেশে 1,500 বালুর বস্তা ফেলা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সড়ক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তো আমাদের প্রস্তাব হলো যাতে সেটা দুর্ঘটনা ঘটার পূর্বেই যাতে ওই একটা ব্যস্ততম সড়ক বন্ধ না হয়, সেজন্য তার বিকল্প ব্যবস্থা করা উচিত। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়তে পারে, মানুষ আতঙ্কে আছে যে কখন কি হয়ে যায়। 5 টনের উপরে গাড়ি চলাচল করতে পারবে না ব্রিজের উপর দিয়ে, কিন্তু কার কথা কে শোনে? এখানে 20 টন 25 টন মালামাল নিয়ে চলাচল করে। ব্রিজে 5 টন বহন করা যায়, আমার গাড়িতে আছে 12 টন। এখন এটা কি ভাগ ভাগ করে নিব? তাহলে তো 5টা গাড়ি দরকার। পরিস্থিতি বিবেচনায় সেতুর দুপাশে 2টি বেইলি সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সাথে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 3 গার্ডার ব্রিজ, এখানে একটি গার্ডার আমাদের ক্র্যাক দিচ্ছে এবং সে আলোকে আমরা নেসেসারি মেজারমেন্ট ইতিমধ্যে নিয়েছি। প্যারালালি আমরা এখানে একটি ডাইভারশন রোডও করব। বামরাইল সেতু ছাড়াও বরিশাল ঢাকা মহাসড়কে লালপুল, কাশেমাবাদ ও ভুরঘাটাতেও 4টি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বেশিরভাগ বাস টার্মিনাল যেখানে ধুলাবালি আর দূষণে আক্রান্ত, সেখানে ব্যতিক্রম বরগুনা বাস টার্মিনাল। নানা প্রজাতির গাছ আর ছায়াঘেরা এই টার্মিনালের শীতল পরিবেশ দীর্ঘযাত্রার ক্লান্তি ভুলিয়ে দেয় যাত্রীদের। মনোরম পরিবেশের কারণে প্রতিদিনই সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। ফুল, ফল ও ঔষধি গাছের সমারোহে বরগুনা বাস টার্মিনালটি যেন মনোমুগ্ধকর বাগান। গাছগুলো বড় হয়ে তৈরি হয়েছে ছায়াঘেরা পরিবেশ। যাত্রা শেষে ক্লান্ত যাত্রীরা এখানে ফিরে পান সবুজের ছায়াঘেরা প্রশান্তি। যখন জার্নি করে আসার পর গাছ দেখে, সবুজের একটা বাগান দেখে সবার মনে ভালো হয়। এই সুন্দর পরিবেশ দেখে আসলে তাদের সেই ক্লান্তিনেসটা কেটে যায়। বাস টার্মিনালটি প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্যের কারণে বিনোদনের স্থান হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। এখানে ঘুরতে আসি মূলত এখানে যে সৌন্দর্যটা এটা উপভোগ করার জন্য। এর চারপাশে আসলে হাজার হাজার গাছ রোপণ করা হয়েছে বলে মনে করেন যে এখানে পাখিদের একটা নির্ভরযোগ্য বাসস্থান তৈরি হয়েছে। উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হলেও এই টার্মিনালটি ব্যতিক্রম উদাহরণ বলছেন পরিবেশ কর্মীরা। উন্নয়ন করতে গেলেই প্রথমত গাছ কাটার একটা উদ্যোগ চলে আসে। তা আমাদের এই জায়গায় মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। ফুলের বাগান করা যায়, ফলের বাগান করা যায়, এই দিক চিন্তা করেই আমাদের স্থাপনাগুলো নির্মাণ করা উচিত বলে আমি মনে করি। পৌর প্রশাসক জানান প্রতিনিয়ত গাছের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। ভবিষ্যতে আরও নান্দনিক করার পরিকল্পনা রয়েছে তাদের। ফলদ এবং ঔষধি সহ বিভিন্ন প্রজাতি ফুলের গাছ লাগানো হয়েছিল, সেটা এখনও রয়েছে এবং আমাদের পৌরসভা থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। ভালো ঔষধি এবং ফুলের গাছ লাগানো যায় সেটা বিষয়ে আমরা উদ্যোগ নেব পৌরসভা থেকে এবং এটা আরও দৃষ্টিনন্দন করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব এই বাস টার্মিনাল এখন শুধু যাত্রা শুরু আর শেষের স্থান নয়, হয়ে উঠেছে প্রকৃতি বান্ধব বিনোদন কেন্দ্র।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলে ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেনি রিক্রুট কনস্টেবল প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি AKM আওলাদ হোসেন। এ সময় নবীন সদস্যদের মঙ্গল কামনা করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আওলাদ হোসেন প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ করেন। এবার মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৬২৩ জন। সরবরাহ সংকটের অজুহাতে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম। ৩-৪ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে এখনই পেঁয়াজ আমদানির পরামর্শ আমদানিকারক ও ব্যবসায়ীদের। দেশি কৃষকের উৎপাদিত পেঁয়াজের সঠিক মূল্য নিশ্চিতে বেশ কিছুদিন ধরে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখে সরকার। হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ ৩১ আগস্ট পেঁয়াজ আমদানি হয়। অনুমতি না মেলায় এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। মানে আগে আমরা তো কিনছি ৬০-৬৫ এইরকম, এখন এই যে হঠাৎ করে ৮০ টাকার নিচে তো নাই। মাত্র ২-৪টা মজুতদারকে টাকা করে ১৮ কোটি মানুষকে জিম্মি করবে নাকি? এটার জন্য দায়ী হচ্ছে একমাত্র খামার বাড়ির অধীনস্থ যারা আছে। সরবরাহ বৃদ্ধি এবং বৃষ্টির কারণে এক সপ্তাহের ব্যবধানে বাজারে শীতকালীন সবজির দাম কমেছে। বগুড়ার অন্যতম পাইকারি সবজির বাজার মহাস্থান হাটে বেশিরভাগ সবজির দাম প্রতি মনে কমেছে ২ থেকে ৩০০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন একদিনের ব্যবধানে প্রতি মন মূলার দাম কমেছে ২ থেকে ৩০০ টাকা। খুচরায় প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৫ টাকায়। এছাড়া গত সপ্তাহে যে ফুলকপি বিক্রি হয়েছে ৩,০০০ টাকা মনে, তা কমে দাঁড়িয়েছে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকায়। করলা, শিম ছাড়া বাকি প্রায় সব সবজির দামই কমে যাওয়ার কথা জানিয়ে বিক্রেতারা বলছেন, অন্যদিন সকালে সব সবজি বিক্রি হলে অনেক সময় অপেক্ষার পরও ক্রেতার দেখা মেলেনি। সাধারণত বেলা ১০টার পর এখানকার সবজি দেশের বিভিন্ন জেলায় নিয়ে যান ব্যবসায়ীরা। প্রতি বছর এ সময় শীতের সবজির দাম কমলেও এবার বৃষ্টির কারণে অন্য বছরের তুলনায় কমেছে বেশি, জানান তারা। তরুণ সমাজকে খেলামুখী করতে গাজীপুরে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। বিকেলে স্থানীয় রতনপুর হাজী আনোয়ার উদ্দিন বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেন রতনপুর ইয়ংস্টার একাডেমি ও উত্তর মৌচাক একাদশ। নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে 7টি দল অংশ নেবে। আগামী 28 নভেম্বর হবে ফাইনাল খেলা। অনুষ্ঠানে অতিথিরা জানান, মাদক ও মোবাইল আসক্তি যুব সমাজকে হতাশা ও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব আসক্তি থেকে তাদের মুক্ত করে খেলামুখী করতে এমন আয়োজন সব জায়গাতেই করা জরুরি। এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট 105টি কোম্পানির মোট 8,003 কোটি টাকার শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের নামে ও গ্রুপটির মালিকানাধীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ শেয়ার, মিউচুয়াল ফান্ড ইউনিট ও অন্যান্য সিকিউরিটিস রয়েছে। এসব সম্পদের উৎস, বিনিয়োগ ও লেনদেনের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত চলাকালীন যাতে এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির মাধ্যমে প্রভাবিত না হয়, সেজন্য শেয়ার জব্দ করার আবেদন করা হয়। এ ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।